Hello travelers, welcome to my latest tour blog. আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হাওড়া থেকে রাজগীর 2-3 দিনের একটা ছোট্ট ট্যুর। হলদিয়া লোকাল ধরে আমি পৌঁছালাম হাওড়া স্টেশন। যেহেতু রাত 11:40 ট্রেন ছিল, তাই জন্য হাওড়া স্টেশনে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। 11:40 মুম্বাই মেল ধরে আমরা যাব গয়া স্টেশন। ট্রেন ছাড়লো 20 মিনিট লেট করে। এই ট্রেনটার গয়া স্টেশনের টাইম 6:45 আর পৌঁছালো 7:30 করে। যাই হোক, গয়া স্টেশন থেকে একটা ট্যাক্সি বুক করে নিলাম, যেটা যাবে রাজগীর। নিল 1500 টাকার মতো, 1800 বলেছিল, নিল 1500 টাকা। এটা আমাদের পৌঁছাবে রাজগীর হোটেলে। গয়া থেকে রাজগীর আসতে টাইম লাগলো প্রায় 1.5 ঘন্টা। এরপর আমরা রুমে চলে এলাম। এই রুমটা ছিল বাস স্ট্যান্ড থেকে একটু দূরে। এর রেন্ট ছিল পার ডে 1200 টাকা, আর বাস স্ট্যান্ডের কাছে 1500, 2000 এইরকম ছিল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। রাজগীর ঘুরতে হয় এই টাঙার গাড়ি করে, মানে এই ঘোড়ায় টানা গাড়ি। এই ঘোড়ায় টানা গাড়ি আমাদের পুরো রাজগীরটা, মানে বৌদ্ধ শান্তিস্তূপ, বিম্বিসারের জেল, আরও যা যা আছে সেগুলো দেখাবে। টাঙার গাড়ি বলেছিল 1000 টাকা, কিন্তু লাস্ট অবধি আমরা দিয়েছিলাম 800 টাকা। এখন যাচ্ছি বিম্বিসারের জেল। এই যে বিম্বিসারের কারাগার, এখানে রাজা বিম্বিসার বন্দী ছিলেন। তার ছেলে অজাতশত্রু তাকে এই কারাগারে 491 খ্রিস্টপূর্বাব্দে বন্দী করেছিলেন। পরে এই কারাগারে বিম্বিসার মারা যান। এই জেলটি ছিল 5টি পর্বত দ্বারা ঘেরা: রত্নাগিরি, বিপুলাচল, বৈবারাগিরি, সোনগিরি আর উদয়গিরি। এবার আমরা যাব রোপওয়ে। রোপওয়ে আছে 2 রকমের, একটা হচ্ছে সিঙ্গেল সিটার আর একটা হচ্ছে 8 সিটার। সিঙ্গেল সিটার চেয়ার লিফট, যেটা একটু নিচ থেকে যায়, আর 8 সিটার রোপওয়েটা একটু ওপর থেকে যায়। তো আমরা 8 সিটার রোপওয়েই টিকিট কাটলাম, 120 টাকা টিকিটের প্রাইস। এই রোপওয়ে করে আমরা যাব বিশ্ব শান্তি স্তূপে। 8 সিটার রোপওয়েটা বেশ খানিকটা উপর দিয়ে যাচ্ছে, আর এই রোপওয়ে থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এবার চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপা। এটি রাজগীরের খুব ফেমাস টুরিস্ট স্পট। এই শান্তি স্তূপাটি বানিয়েছিল জাপানের একটি বুদ্ধিস্ট অর্গানাইজেশন। তো চলো এই স্তূপাটি ঘুরে দেখা যাক। এই স্তূপার চারদিকে 4টি বুদ্ধ মূর্তি আছে। আবার চলে এসেছি রোপওয়ের কাছে। এবার রোপওয়ে করেই আবার নামতে হবে। এবার আমরা চলে এসেছি সোন ভান্ডার, মানে বিম্বিসারের স্বর্ণ ভান্ডার। এই সোন ভান্ডারে একটি দরজা আছে, যা ব্রিটিশ যুগে ভাঙার চেষ্টা করা হয়েছিল, এবং ধারণা করা হয় যে এই দরজার পেছনেই রয়েছে বিম্বিসারের সেই বিশাল ধন সম্পত্তি, স্বর্ণ ভান্ডার। আবার টাঙার গাড়ি করে রওনা দিলাম। চলে এলাম মণিহার মঠে। এটি মহাভারতে উল্লিখিত মণিনাগের মন্দির নামে পরিচিত। যাওয়ার পথে দেখে নিলাম জয়প্রকাশ উদ্যান, যেখানে নানান গাছ, ফুল গাছ দিয়ে সাজানো। এবার চলে এসেছি ব্রহ্মকুণ্ডে।
ব্রহ্মকুণ্ড হলো একটি উষ্ণ প্রস্রবণ। এখানে গরম জলের কুম্ভ আছে। এখানে এসে সবাই স্নান করে। কথিত আছে এই জল খুবই পবিত্র। এই জলে স্নান করলে রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং নানান ধরনের স্কিন ডিজিজ সেগুলোও সেরে যায় এই জলে স্নান করলে। যাওয়ার পথে দেখে নিলাম একটি বৌদ্ধ টেম্পল। পরের দিন ভোর 4টের সময় উঠে রওনা দিলাম গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। আগে এখানে 3 দিন আগে থেকে অনলাইন টিকিট বুকিং হতো, কিন্তু কিছু কারণের জন্য সেটা বন্ধ করা হয়েছে। এখানে এন্ট্রি ফি 150 টাকা আর গ্লাস ব্রিজের আলাদা করে টিকিট 150 টাকা। এই গাড়িটি করে আমাদের পৌঁছে দিল গ্লাস ব্রিজের কাছে। এই গ্লাস ব্রিজটি পূর্ব ভারতের দ্বিতীয় গ্লাস ব্রিজ। প্রথম পেলিং, তারপরেই রাজগিরের এই গ্লাস ব্রিজটি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এটা রিয়েলে দেখতে খুব সুন্দর। প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। রাজগীর এলে এই গ্লাস ব্রিজে অবশ্যই একবার এসো, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। গ্লাস ব্রিজ থেকে কিছুটা হেঁটে এলেই পাবে এই সাসপেনশন ব্রিজ। এটা একটা ঝুলন্ত সেতু যার দুপাশে জাল দিয়ে ঘেরা। এখানে আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো তোমরা টিকিট কেটে তারপরে ওই অ্যাক্টিভিটিসগুলো করতে পারো। কিছু খাওয়া দাওয়া করে আবার আমরা ওই গাড়ি করে, যে গাড়ি করে এসেছিলাম সেই গাড়ি করেই আবার পিক আপ পয়েন্টে গেলাম। এবার আমরা চলে এসেছি জল মন্দির। মহাবীর নির্মাণ করেছিলেন গ্রাম মন্দির, যা আজ জল মন্দির নামে পরিচিত। এখানে মহাবীরের চরণ পাদুকা, পায়ের ছাপ রয়েছে। এই মন্দির জৈনদের একটি পবিত্র তীর্থস্থান। মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরটা ভিডিও করে দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরটা সত্যিই খুব সুন্দর ছিল। এবার আমরা যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়। এখানে অনলাইন অফলাইন দুভাবেই টিকিট কাটা যায়। আমি কেটেছিলাম অনলাইন, তাই আমার পড়েছিল 3 জনের 105 টাকা। নালন্দা বিশ্ববিদ্যালয়টি লাল চওড়া ইট দ্বারা তৈরি ছিল। নালন্দার মাত্র 10% খনন করা হয়েছে, বাকি অংশ মাটির তলায় রয়েছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ছিল 15 বর্গ কিলোমিটার। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথমে বিশ্ববিদ্যালয় ছিল না। এটি বিশ্ববিদ্যালয় নামে পরিচিতি দিয়েছিল সম্রাট কুমারগুপ্ত 413 খ্রিস্টাব্দে। 420 থেকে 430 খ্রিস্টাব্দে যখন সারা পৃথিবীতে তেমনভাবে শিক্ষা শুরুই হয়নি, তখন নালন্দা বিশ্ববিদ্যালয় 10,000 ছাত্র, 200 জন শিক্ষক নিয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের ইতিহাস জানতে হলে অবশ্যই আসবেন নালন্দা বিশ্ববিদ্যালয়। আজ আমি এখানেই শেষ করলাম। পরের দিন সকাল 6:15 কলকাতা এক্সপ্রেস ধরে আমি যাব কলকাতা বাড়ি। ব্লগটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।